4000 বছর জানে না কলকাতা। অবাক হচ্ছেন? হ্যাঁ, বর্তমান কলকাতাতেই লুকিয়ে 4000 বছরের ইতিহাস। কিন্তু কোথায়? অনেকে জানেন, আবার অনেকে জানেন না। বোরাল, বাট বোরিং নয়। এইটুকু শুনে যদি ভিডিও থেকে বেরিয়ে যান তাহলে আর কিছু বলার নেই। কিন্তু আমরা জানি আপনারা পুরোটা শুনতে চাইছেন। আচ্ছা, আপনাদের কাছে বোরাল বললেই প্রথমেই নিশ্চয়ই মাথায় আসে পথের পাঁচালী। একদমই তাই, আর আসাটাই স্বাভাবিক। যে কারণে বাংলা বিশ্বের দরবারে পৌঁছেছে তার একটা বড় অংশ নিশ্চয়ই এই গ্রাম। কিন্তু বোরালের পরিচয় কি এখানেই শেষ? একদমই না। আসুন বাকি অজানা গল্পটা আমরা জানাই আপনাদের, কিন্তু তার আগে আমাদের চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে দিন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। আদিগঙ্গার অপর পারে ছিল আরেকটি গ্রাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী 1955 সালে সত্যজিৎ রায় পরিচালিত প্রথম বাংলা চলচ্চিত্র, যা একাধারে বাংলা চলচ্চিত্রকে এবং ভুলে যাওয়া একটি গ্রামকে বিশ্বের দরবারে পরিচিতি দেয়। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক। আমি সায়ন, আর আমার সাথে পিনাকি। জানা যায় পথের পাঁচালীর জন্য যখন সত্যজিৎ রায় বাড়ি খুঁজছিলেন কিন্তু মনের মতো বাড়ি পাচ্ছিলেন না, তখন এক সূত্র মারফত তিনি ভবানীপুরের গৌরগোপাল মুখোপাধ্যায়ের বোরালের এই পৈতৃক বাড়ির সন্ধান পান। বাড়িটি দেখে সত্যজিৎ রায় এখানেই ছবি চিত্রগ্রহণের সিদ্ধান্ত নেন। গৌরবাবুর অনুমতি নিয়ে শুরু হয় ছবির শুটিং। একসময় নিশ্চিন্দিপুরের এই এদো পাড়াগাঁ আজ অবশ্য শহর বলেই পরিচিতি পায়। মনে পড়ে সর্বজয়ার সেই জরাজীর্ণ কাঠের দরজার কথা। স্বভাবতই সেই কাঠের দরজা এখন আর নেই, সেখানে এখন লোহার গেট। প্রায় টানা 3-4 বছর ধরে বোরালেই এই পথের পাঁচালী শুটিং হয়। বলতে গেলে বাংলা চলচ্চিত্রকে বৃহৎ পরিসরে পথ চলতে শিখিয়েছিল এই ছবিটি, এবং তার সাথে সাথে পরিচিতি পায় এই অখ্যাত গ্রাম। সত্যিই কি অখ্যাত ছিল এই গ্রাম? চলুন এবার জানবো ইতিহাসের কথা। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার গড়িয়ার অন্তর্গত একটি পুরাতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত এই বোরাল। জানা যায় একসময় আদিগঙ্গার তীরে অবস্থিত এই বোরাল গ্রামটি ছিল পাল ও সেন যুগের সমৃদ্ধশালী ও বর্ধিষ্ণু একটি গ্রাম। এরপর গঙ্গার গতিপথ পরিবর্তিত হলে এই গ্রামটিও ক্রমশ সুন্দরবনের উত্তর প্রান্তের জঙ্গলের মধ্যে বিলুপ্ত হয়। এই বোরালের পথেই আদিগঙ্গার ধার দিয়ে কিছু প্রাচীন দেবালয় ও দ্রষ্টব্য স্থানের দেখা মেলে আজও। বলতে গেলে একটি পুরাতাত্ত্বিক স্থান হিসেবে বোরাল যথেষ্ট সমৃদ্ধশালী। এছাড়াও জানা যায় মুঘল সম্রাট আকবরের সচিব টোডরমল বাংলার জরিপ করার সময় ভাগীরথী নদীর পূর্ব তীর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই বিশাল অঞ্চলকে 24টি পরগনায় বিভক্ত করেছিলেন। সেই মেদনমল্ল পরগনার অন্তর্ভুক্ত ছিল গড়িয়া, মহামায়াপুর, কুমড়োখালী, যা পরে কামালগাজী এবং বোরাল গ্রাম। এ প্রসঙ্গে জেনে নেওয়া যাক কে ছিলেন এই মেদনমল্ল বা মদনমল্ল। উনি ছিলেন বারোভূঁইয়ার অন্যতম রাজা প্রতাপাদিত্যের সেনাপতি। পঞ্চদশ ষোড়শ শতকে বাংলায় বাণিজ্য করতে আসা পর্তুগিজরা তাদের আদি পেশা জলদস্যুতাকে বেছে নিয়ে বাণিজ্যের থেকেও বেশি করে দক্ষিণ বাংলার আদিগঙ্গা ও বিভিন্ন নদীপথে ব্যাপক লুটপাট চালাতে থাকে। তাদের দমন করতে রাজা প্রতাপাদিত্য রায় কুমড়োখালী বা কামালগাজী ও রাজপুরের মধ্যে এক বিরাট দুর্গ নির্মাণ করেন এবং সেনাপতি মদনমল্ল এই দুর্গের অধিপতি হয়ে পর্তুগিজ জলদস্যুদের দমন করতে সক্ষম হন। কিন্তু এক প্রবল জলোচ্ছ্বাসে রাজপুর, বোরাল সহ অনেক গ্রাম প্লাবিত হয়ে যায় এবং ওই দুর্গটিও নিশ্চিহ্ন হয়ে যায়। মনে করা হয় হরিণাভিতে আদিগঙ্গার একটি ঘাটের কাছে দোকানে ঢাকা একটি মিনার সেই দুর্গের অংশ। ভাষাতাত্ত্বিক ও গবেষক ডক্টর সুকুমার সেনের মতে বুড্ডুপাল, বুরুল থেকে বোরাল শব্দের উৎপত্তি, মানে যেখানকার জমি জলে ডুবে যায়। বোরালের এই প্রাচীন ইতিহাস বহু ঐতিহাসিক দ্বারা স্বীকৃত বলে শোনা যায়। বোরালের বিখ্যাত সুবৃহৎ সেনদিঘি একসময় প্রায় 42 বিঘা জমি নিয়ে বিস্তৃত ছিল বলে ধারণা করা হয়। এছাড়াও পাল ও সেন যুগে রাজাদের আমলে ও তার পরবর্তীকালেও সওদাগরেরা নবদ্বীপের গঙ্গা থেকে জাহাজ ও নৌকা করে গড়িয়া, বোরাল প্রভৃতি অঞ্চল অতিক্রম করে তমলুকের প্রধান বন্দরে যেতেন বলেও জানা যায়। গোবিন্দপুর গ্রাম থেকে প্রাপ্ত রাজলক্ষণ সেনের তাম্রপট্টলিপি এবং মাটি খুঁড়ে পাওয়া অন্যান্য নিদর্শন দেখে বোরালকে সেন যুগের একটি গুরুত্বপূর্ণ সভ্যতার কেন্দ্র বলেই মনে করা হয়। এখানকার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল মা ত্রিপুরা সুন্দরী মন্দির।
ত্রিপুরা সুন্দরী মন্দিরের কথা আমাদের মহামাতালা ব্লগটিতেও বলা আছে, যার লিঙ্ক এই ভিডিওর শেষে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেটিও একবার দেখে নিতে পারেন। এখানে মায়ের মূর্তিটি ধাতু নির্মিত। এছাড়াও বাবা ঠাকুর ও ধর্ম ঠাকুর নামে দুটি দেব বিগ্রহ বোড়ালে প্রতিষ্ঠিত আছে বলে জানা যায়, যার একটি সেন দিঘির পূর্ব কোণে অবস্থিত ও অন্যটি সরল দিঘির কোণে অবস্থিত। এছাড়াও আছেন ককাইচণ্ডী। একসময় এখানে ডর মহাকাল নামে এক দেবতার পূজা বহুল প্রচলিত ছিল। বাংলা সাহিত্যে যদুনাথের ধর্মপুরাণে গ্রাম্য দেবতার বন্দনায় বোড়ালের এই ত্রিপুরা সুন্দরী দেবীকে ভৈরবী বলা হয়েছে। সেন রাজবংশ প্রতিষ্ঠিত এই ত্রিপুরা সুন্দরী মন্দিরের পূর্ব সীমা দিয়ে একসময় নদী তার স্বতঃস্ফূর্ত ধারা নিয়ে আপন বেগে প্রবাহিত হতো। জানা যায় মধ্যযুগে রাজা লক্ষণ সেনের পুত্র আদিগঙ্গা দিয়েই পৌঁছেছিলেন দক্ষিণবঙ্গের ঐতিহাসিক জনপদ রাজপুরে। এই রাজপুরেই সুদূর অতীতে ত্রিপুরার রাজবংশ রাজত্ব করত বলে জনশ্রুতি আছে। আর এই রাজপরিবারের গৃহদেবী হলেন মা ত্রিপুরা সুন্দরী। একসময় প্রবল জলোচ্ছ্বাসে এই অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়। সেন বংশীয় রাজা সুযজ্ঞ সেন মা ত্রিপুরা সুন্দরীর দারু বিগ্রহ নবরূপে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে গঙ্গার বক্ষে দিঘি খননকালে দেবীর বিনষ্ট দারু বিগ্রহটি উদ্ধার করেন বোড়ালের পত্তনিদার হীরালাল ঘোষ। সেন বংশের কোনো এক রাজা সম্ভবত এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। 1940 সালে মন্দির খনন কার্যের সময় যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সামগ্রী পাওয়া যায়, তা থেকে এই অঞ্চলটি যে মধ্যযুগীয় স্মৃতিচারণ বহন করছে সে সম্বন্ধে একটি সম্যক ধারণা লাভ করা যায়। ত্রিপুরা সুন্দরী দেবীর প্রাচীন মন্দিরের খনন কার্যের ফলে মন্দির ভিত্তির বিভিন্ন স্তরে নানা রকম কারুকার্য ও গাঁথনির বিভিন্ন প্রকার কৌশল সম্পর্কে জানা যায়। এই মন্দিরের খনন কার্যের ফলে খ্রিস্টপূর্ব 2য় শতকের নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মৌর্য, কুষাণ, গুপ্ত, পাল ও সেন রাজাদের আমলের বহু পোড়ামাটির মাতৃমূর্তি, যক্ষমূর্তি, খণ্ডিত শিব মূর্তি, বিষ্ণু মূর্তি, বড় বড় আকারের শিলা ছাড়াও আরও অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। জানা যায় দেবীর এই পীঠস্থানটি দীর্ঘ সময় ধরে কিছু কারণবশত জনশূন্য অবস্থায় ছিল। পরবর্তীতে পূর্ববঙ্গের জগদীশ ঘোষ নামে এক ধনী জমিদার 7শ শতাব্দীর শেষ ভাগে নৌকাযোগে এই স্থানে তীর্থ ভ্রমণ করতে এসে এই মন্দিরের সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনিই বোড়ালের বনাঞ্চল পরিষ্কার করে এই অঞ্চলে শ্রীবৃদ্ধি ঘটান। জনশ্রুতি আছে তিনি গ্রামে ব্রাহ্মণ, কায়স্থ, ধোপা, নাপিত প্রভৃতি সম্প্রদায়ের মানুষদের ভূ সম্পত্তি দান করে তাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করেন। আজ তাহলে এটুকুই থাক। ইতিহাসে ডুবে থাকা অজানাকে জানার খিদে না হয় আরেকটু বাড়ুক। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।